নমস্কার, এডুকেশন উইথ সুদেশনার আরেকটি নতুন ভিডিওতে আমার সমস্ত ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 8-এর শুভা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই গদ্যাংশটির অনুশীলনী বা হাতে কলমের যে সমস্ত প্রশ্নগুলো আছে তার উত্তর সহজ ভাষায় তোমাদের সামনে আলোচনা করব। তাই তোমরা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো তোমাদেরকে বলবো তোমরা স্কিপ না করে প্রথম থেকে ভিডিওটি দেখতে থাকো এবং এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। প্রথম প্রশ্ন 1.1-এর যে প্রশ্নটি আছে তা আলোচনা করি। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত কোন পত্রিকায় রবীন্দ্রনাথ নিয়মিত লিখতেন? উত্তর হবে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত ভারতী ও বালক পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুর নিয়মিত লিখতেন। 1.2-এ যে প্রশ্নটি আছে, ভারতের কোন প্রতিবেশী দেশে তার লেখা গান জাতীয় সঙ্গীত হিসেবে গাওয়া হয়? ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি জাতীয় সঙ্গীত হিসেবে গাওয়া হয়। এবার আমরা 2-এর দাগের প্রশ্ন আলোচনা করব। 2-এর দাগে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। 2.1-এ যে প্রশ্নটি আছে তা হলো কি, শুভার প্রকৃত নাম কি? উত্তর হবে শুভার প্রকৃত নাম সুভাষিনী। 2.2-তে আছে শুভার বাবা কে? উত্তর হবে শুভার বাবা হলেন বাণীকণ্ঠ। 2.3-এ কি আছে, শুভা কোন গ্রামে বাস করত? উত্তর হবে শুভা চণ্ডীপুর গ্রামে বাস করত। 2.4-এ কি প্রশ্ন আছে, গল্পে শুভার কোন কোন বন্ধুর কথা রয়েছে? গল্পে শুভার বন্ধু গাভী সর্বশী ও পাঙ্গুলির কথা রয়েছে। এছাড়া ছিল তার একটি ছাগল ও একটি বিড়াল ছানা। 2.5-এ আছে কে শুভাকে সু বলে ডাকতো? উত্তর হবে গ্রামেরই গোসাইদের ছোট ছেলে প্রতাপ শুভাকে সু বলে ডাকতো। এবার আমরা 3-এর দাগে আলোচনা করব। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 3.1-এ প্রশ্ন আছে, সে নির্জন দ্বীপ্রহর মতো শব্দহীন এবং শব্দহীন শুভা সম্পর্কে এরকম উপমা লেখক ব্যবহার করেছেন কেন? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শুভা গল্প থেকে গৃহীত উদ্ধৃত অংশে শুভা প্রসঙ্গে উপমাটি ব্যবহার করা হয়েছে। শুভা যেহেতু বাকশক্তি রহিত ছিল তাই তার ভাব বিনিময়ের ভাষা ছিল তার দৃষ্টি। শুভার অসীম উদার এবং অতল স্পর্শ চোখের ভাষায় প্রকৃতির নির্জনতা এবং গভীরতা সকলে অনুভব করতে পারত না, তাই কেউ তার খেলার সাথে হতে চাইতো না বলে শুভা ছিল সঙ্গীহীন। আবার শুভা কথা বলতে পারত না বলে সে ছিল নিস্তব্ধ ও শব্দহীন। 3.2-এর প্রশ্ন হচ্ছে চণ্ডীপুর গ্রামের বর্ণনা দাও। উত্তর হবে শুভা গল্পে শুভার বাবা বাণীকণ্ঠের বাড়ি বাংলাদেশের চণ্ডীপুর গ্রামে। গ্রামটির এক পাশ দিয়ে কলকলে শব্দে বয়ে চলেছে একটি ছোট সরু নদী। নদীর দুপাশে লোকালয় এবং গাছের ছায়ায় ঘেরা উঁচু তটভূমি। নদীর কলধ্বনি, মানুষের কোলাহল, মাঝির গান, পাখির ডাক, ঝিল্লির রবপূর্ণতা এ সবই গ্রামটিকে সদা চঞ্চল করে রেখেছে। 3.3-এর প্রশ্ন হলো শুভার সঙ্গে সর্বশী ও পাঙ্গুলির সম্পর্ক কিরকম ছিল? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শুভা গল্পের বোবা মেয়ে শুভার কোনো সমবয়সী বন্ধু ছিল না, তাই তার বাড়ির গোয়ালের দুটি গাভী সর্বশী ও পাঙ্গুলির সঙ্গে শুভার এক নিবিড় বন্ধুত্ব গড়ে উঠেছিল। মানুষের মুখের ভাষার চেয়ে তার কথাহীন করুণ সুর গাভী দুটির কাছে বেশি বোধগম্য ছিল। শুভা কখনো তাদের নাম ধরে ডাকতে পারেনি, তবু তার পায়ের শব্দ সর্বশী আর পাঙ্গুলি অত্যন্ত পরিচিত ছিল। শুভার বাক্যহীন দৃষ্টিতে স্নেহ, শাসন ও মিনতির এক গভীর ভাষা ফুটে উঠত। সেই ভাষা মানুষ তেমন ভাবে না বুঝলেও তা সহজেই বুঝে নিত অবলা এই গাভী দুটি। দিনের মধ্যে অন্তত 3 বার গোয়াল ঘরে গিয়ে শুভা তাদের আদর করে আসতো এবং তারাও শুভার ভালোবাসায় প্রত্যুত্তর দিত। তাছাড়া অনিয়মিত যাতায়াত তো ছিলই। ঘরে কারোর কথা খারাপ লাগলে সান্ত্বনা লাভের জন্য শুভা সময়ে অসময়ে তাদের কাছে গিয়ে উপস্থিত হতো। 3.4-এ কি প্রশ্ন আছে, এই জন্য প্রতাপ শুভার মর্যাদা বুঝিত। প্রতাপের কাছে শুভা কিভাবে মর্যাদা পেত তা গল্প অবলম্বনে লেখো। উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শুভা গল্পে বর্ণিত চণ্ডীপুর গ্রামের গোসাইদের অকর্মণ্য ছোট ছেলেটির নাম প্রতাপ। ছিপ ফেলে মাছ ধরাই ছিল প্রতাপের প্রধান শখ। সময় কাটানোর জন্য প্রায়ই বিকেলে সে নদীর তীরে মাছ ধরত। তখন শুভার সঙ্গে তার দেখা হতো। প্রতাপ সব কাজেই সঙ্গী খুঁজত। তার মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী ছিল সর্বাপেক্ষা শ্রেষ্ঠ।
এই জন্যই প্রতাপের কাছে শুভার মর্যাদা ছিল, আর তার সেই অনুভূতি বোঝানোর জন্য সে আদর করে শুভাকে সু বলে ডাকতো। 3.5 কি প্রশ্ন আছে? তাহাদের জাতি ও পরকাল রক্ষা হইল। কাদের সম্পর্কে একথা লেখক বলেছেন? তার এরূপ মন্তব্যের কারণ বিশ্লেষণ করো। আগে প্রথম প্রশ্নের উত্তরটা জানি যে কাদের সম্পর্কে কথা বলেছেন। উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শুভা নামক শীর্ষক ছোট গল্প থেকে নেওয়া হয়েছে আলোচ্য অংশটি। আলোচ্য অংশে তাহাদের বলতে শুভার বাবা বাণীকণ্ঠ ও মায়ের কথা বোঝানো হয়েছে। তার এরূপ মন্তব্যের কারণ বিশ্লেষণ করো। শুভা ছিল তার বাবা মায়ের জন্য ভয়ানক দুশ্চিন্তার কারণ। শুভা ছিল তার বাবা মায়ের জন্য ভয়ানক দুশ্চিন্তার কারণ। সে বোবা হলেও তার যে অনুভব করার শক্তি রয়েছে, এই কথাটাই অনেকে বুঝতো না। শুভার সামনেই সবাই তার ভবিষ্যৎ সম্পর্কে দুশ্চিন্তা প্রকাশ করত। শুভার বাবা বাণীকণ্ঠ অবশ্য তাকে তার অন্য মেয়েদের চেয়ে একটু বেশিই ভালোবাসতেন। শুভার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাকে নিয়ে বাড়ির লোকেদের দুশ্চিন্তা বাড়তে থাকলো। মেয়ের বিয়ে দিতে না পারলে গ্রামে তাদের একঘরে করা হবে, এ কথাও শোনা গেল। শুভার প্রবল অনিচ্ছা সত্ত্বেও তার অভিভাবকেরা তাকে জোর করে কলকাতায় নিয়ে বিয়ে দিলেন। লেখক তাহাদের জাতি এবং পরকাল রক্ষা হইল বলতে শুভার বিয়ে দিয়ে সমাজের অসম্মানের হাত থেকে তার বাবা মায়ের মুক্তির উপায়ের প্রসঙ্গটিকে নির্দেশ করেছেন। তাই বাক্যটিতে গ্রামের অন্ধকারাচ্ছন্ন রীতিনীতির প্রতি লেখকের তীব্র প্রতিবাদ ও ব্যঙ্গ প্রকাশ পেয়েছে। এবার আমরা 4 দাগের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। 4 দাগে কি আছে? নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 4.1 কি আছে? প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয়। মানুষের ভাষার অভাব কিভাবে প্রকৃতি পূরণ করতে পারে তা আলোচনা করো। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শুভা গল্পে স্বয়ং লেখক উদ্ধৃত বক্তব্যটি করেছেন। প্রকৃতির বিবিধ শব্দ বিচিত্র গতি বোবার ভাষার মতোই। নদীর কলকল শব্দ, মানুষের কোলাহল, মাঝির গান, পাখির ডাক, গাছের পাতার খসে পড়ার শব্দ, এই সমস্ত একসঙ্গে মিশে প্রকৃতির বিচিত্র এই শব্দকে লেখক গল্পে বোবার ভাষা হিসেবে চিহ্নিত করেছেন। শুভার দীর্ঘ আয়ত চোখের ইঙ্গিতের ভাষাতেই রবীন্দ্রনাথ ঝিঝির ডাকে আলোড়িত তৃণভূমি থেকে কোনো শব্দ সেখানে পৌঁছায় না, এই নক্ষত্রলোক পর্যন্ত লক্ষ্য করেছেন। মানুষ শুভাকে উপেক্ষা করলেও প্রকৃতি যেন তাকে কাছে ডেকে নিয়েছে। 4.2 কি প্রশ্ন আছে? শুভার সঙ্গে মনুষ্যতর প্রাণীর বন্ধুত্ব কেমন ছিল তা উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শুভা গল্পে শুভার যে অল্প কিছু বন্ধু ছিল তারা প্রায় সবাই মনুষ্যতর প্রাণী। সর্বশী ও পাঙ্গুলি নামে তার 2টি গাই, একটি বিড়াল শাবক ও একটি ছাগল ছিল। গাভী দুটি শুভার পায়ের আওয়াজ বুঝত। শুভার আদর, ভৎসনা, মিনতি সবই তারা অনুভব করত। শুভা 2 হাত দিয়ে সর্বশীর গলা জড়িয়ে তার কানের কাছে গাল ঘষত। তখন পাঙ্গুলি স্নেহের দৃষ্টিতে তাকে দেখত আর গা চেটে দিত। বাড়িতে যদি শুভাকে কেউ কঠিন কথা বলতো, শুভা এই গাই দুটির কাছে চলে আসতো। তারা শুভার মর্মবেদনা যেন বুঝতে পারত। তারা তার বাহুতে শিং ঘষে ঘষে তাকে নির্বাক ব্যাকুলতার সঙ্গে সান্ত্বনা দিত। বিড়াল শিশুটি শুভার কোলে নিঃসংকোচে যখন সুখনিদ্রায় ব্যবস্থা করত, শুভা তার গলায় ও পিঠে হাত বুলিয়ে ঘুমাতে সাহায্য করত। এবার আমরা 4.3 প্রশ্নটা আলোচনা করব। শুক্লা দ্বাদশী রাত্রিতে শুভার মনের অবস্থা কেমন ছিল? তার মনের অবস্থা এরকম হওয়ার কারণ কি? প্রথম প্রশ্নটা আগে আলোচনা করি যে শুক্লা দ্বাদশী রাত্রিতে শুভার মনের অবস্থা কেমন ছিল। শুক্লা দ্বাদশী রাতে শুভা শয়ন গৃহ থেকে বেরিয়ে এসে তার চিরপরিচিত নদীর তীরে কচি ঘাসের উপর শুয়ে আকুল হয়ে যেন ধরণীকে জড়িয়ে ধরে বলতে চেয়েছিল, প্রকাণ্ড মুখ মানব মাতা যেন তাকে যেতে না দেন, 2 বাহু দিয়ে যেন তাকে ধরে রাখেন। এবার দ্বিতীয় প্রশ্নটা ছিল তার মনের অবস্থা এরকম হওয়ার কারণ কি? এরকম হওয়ার কারণ বাবা মা যে শুভার বিয়ে দিতে চাইছেন তা শুভা বুঝতে পেরেছিল। সে নিজে ভাষাহীন নিশ্চুপ গ্রাম্য দুপুরের মতো হলেও অন্যদিকে মনের ভাব অনুভূতি সব বুঝতে পারত। শুভা তার গ্রামকে, গ্রামের মুক্ত পরিবেশকে আর পোষ্য প্রাণীগুলিকে অত্যন্ত ভালোবেসে তাদের অপরূপ মায়ায় জড়িয়ে পড়েছিল। তাই শুভা কোনো মূল্যেই তার শৈশব ও কৈশোরের খেলার সঙ্গী এই গ্রামকে ছেড়ে যেতে চায়নি। 4.4 কি প্রশ্ন আছে?
গল্পের একেবারে শেষ বাক্যটি গল্পের ক্ষেত্রে কতখানি প্রয়োজন আলোচনা করো। উত্তর হবে শুভা গল্পের শেষ বাক্যটি হলো, এবার তাহার স্বামী চক্ষু এবং কর্ণদ্বয়ের দ্বারা পরীক্ষা করিয়া এক ভাষা বিশিষ্ট কন্যা বিবাহ করিয়া আনিল। শুভা গল্পে এক ভাগ্য বিড়ম্বিতা পল্লী কিশোরীর করুণ জীবন চিত্র তুলে ধরেছেন লেখক। এই গল্পে শুভার মুখ জীবনের যন্ত্রণা ও বিড়ম্বনার কথা বলতে গিয়ে লেখক সমকালীন নিষ্ঠুর অমানবিক সমাজের ছবিও প্রকাশ করেছেন। গল্পের শেষ বাক্যটি সেই সামাজিক যান্ত্রিক অমানবিক পৌরসত্বের পরিচায়ক। তাই শুভাকে মানবিক মর্যাদা না দিয়ে, তার প্রাণের ভাষা না বুঝে, তার হৃদয়ার্থী অনুভব না করে তার দ্বিতীয় বিবাহের সিদ্ধান্ত এবং সঙ্গতভাবেই নারীর তুল্যমূল্য যাচাই করা তার হীন এবং নীচ মানবিকতার প্রকাশ। পাশাপাশি বাপের বাড়ির মতো শ্বশুর বাড়িতেও অবহেলিত শুভার জীবন, মেয়েদের হেয় করার এই সামাজিক দিকটাই রবীন্দ্রনাথ ঠাকুর গল্পের শেষ বাক্যটিতে ব্যঙ্গের মাধ্যমে প্রকাশ করেছেন। 4.5-এ কি আছে? মানুষ ও মনুষ্যতর প্রাণীর বন্ধুত্ব নিয়ে আরো 2-1টি গল্পের নাম লেখো এবং শুভা গল্পটির সঙ্গে তুলনা করো। উত্তর হবে গল্পের নাম। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শুভা গল্পে যেমন মানুষ এবং মনুষ্যতর প্রাণীর বন্ধুত্বের কথা রয়েছে, তেমনি আরো কয়েকটি গল্প হলো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কালা পাহাড়, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের আদরিণী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ প্রভৃতি। কালা পাহাড় গল্পে সম্পন্ন কৃষক রংলালের তার মহিষের প্রতি এবং আদরিণী গল্পে বৃদ্ধ জয়রাম মুখোপাধ্যায়ের আদরিণী নামে এক হাতির প্রতি এবং মহেশ গল্পে আমিনা ও তার বাবা বোবা পশু বৃদ্ধ ষাঁড় মহেশের প্রতি অসামান্য ভালোবাসার কথা সাহিত্যে অমর হয়ে রয়েছে। উপরে 3টি গল্পে মনুষ্যতর প্রাণীর সঙ্গে বন্ধুত্ব, স্নেহ, ভালোবাসার কথা থাকলেও শুভা গল্পের প্রধান চরিত্র শুভা। মনুষ্যতর চরিত্রের প্রাধান্য নেই এই গল্পে। উপরের 3টি গল্পে মনুষ্যতর চরিত্রেই প্রাধান্য পেয়েছে। শুভা মনুষ্যতর প্রাণীগুলিকে ভালোবেসে তার কষ্টের প্রকাশ করেছে শুধু ভাব বিনিময়ের মধ্য দিয়ে। এবার 5-এর দাগের প্রশ্নগুলো আলোচনা করি। 5-এর দাগে কি আছে? নিচের বাক্যগুলিকে কর্তাখণ্ড ও ক্রিয়াখণ্ডে ভাগ করে দেখাও। 5.1 সে নির্জন দ্বীপ্রহরের মতো শব্দহীন এবং শব্দহীন। কর্তাখণ্ড হলো সে, আর ক্রিয়াখণ্ড হলো নির্জন দ্বীপ্রহরের মতো শব্দহীন এবং শব্দহীন। 5.2-তে কি আছে? সে যে কাজকর্ম করিয়া সংসারের উন্নতি করিতে যত্ন করিবে, বহু চেষ্টার পর বাপ মা সে আশা ত্যাগ করিয়াছেন। কর্তাখণ্ড হলো সে, ক্রিয়াখণ্ড হলো যে কাজকর্ম করিয়া সংসারে উন্নতি করিতে যত্ন করিবে, বহু চেষ্টার পর বাপ মা সে আশা ত্যাগ করিয়াছেন। 5.3 এই বাক্যহীন মনুষ্যের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মহত্ব আছে। কর্তাখণ্ড এই বাক্যহীন মনুষ্যের মধ্যে, আর ক্রিয়াখণ্ড হলো বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মহত্ব আছে। 6-এর দাগে নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো। 6.1 শুভা তেঁতুল তলায় বসিয়া থাকিত এবং প্রতাপ অনতি দূরে মাটিতে ছিপ ফেলিয়া জলের দিকে চাহিয়া থাকিত। জটিল বাক্যে করতে বলেছে। শুভা যখন তেঁতুল তলায় বসিয়া থাকিত তখন প্রতাপ অনতি দূরে মাটিতে ছিপ ফেলিয়া জলের দিকে চাহিয়া থাকিত। 6.2 বাণীকণ্ঠ নিদ্রা হইতে উঠিয়া শয়নগৃহে তামাক খাইতেছিল। জটিল বাক্যে। বাণীকণ্ঠ যখন নিদ্রা হইতে উঠিয়াছিল তখন শয়নগৃহে তামাক খাইতেছিল। বাণীকণ্ঠের ঘর একেবারে নদীর উপরেই। তাহার বাখারির বেড়া, আটচালা, গোয়ালঘর, ঢেঁকিশালা, খড়ের স্তূপ, তেঁতুলতলা, আম, কাঁঠাল ও কলার বাগান নৌকোবাহী মাত্রেরই দৃষ্টি আকর্ষণ করে। একটি জটিল বাক্যে পরিণত করো। বাণীকণ্ঠের ঘর যেহেতু একেবারে নদীর উপরেই, তাই তাহার বাখারি বেড়া, আটচালা, গোয়ালঘর, ঢেঁকিশালা, খড়ের স্তূপ, তেঁতুলতলা, আম, কাঁঠাল এবং কলার বাগান নৌকাবাহী মাত্রেরই দৃষ্টি আকর্ষণ করে। 6.4-এ কি আছে? প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয়, যেন তাহার হইয়া কথা কয়। একটি সরল বাক্যে পরিণত করো। প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দিয়া তাহার হইয়া কথা কয়। 7-এর দাগে শূন্যস্থান পূরণ করো। 7.1-এ 2টো করা আছে, বাকি 2টো করতে হবে। অনু দিয়ে উপরেগুলো কি আছে? যেমন অনুভব, অনুমান। 7.2-তে কি হবে?
প্র দিয়ে, তাহলে প্রকার, প্রচার আর প্রমাণ। 7.3 কি আছে? দিক বিদিক, সন্ধি বিচ্ছেদ করতে বলেছে। দিক যুক্ত বিদিক, দিক বিদিক। 7.4 গেরস্থ, তাহলে কোথা থেকে গেরস্থ হয়েছে? গৃহস্থ থেকে গেরস্থ। 7.5 পঞ্জিকা, পঞ্জিকা থেকে কি হয়েছে? পাঁজি। আজকে এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।